প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা সবাই? নিশ্চয়ই ভালো। আমিও ভালো আছি। আমি আবার তোমাদের মাঝে আসছি অনলাইন ক্লাস আমাদের এই কার্যক্রম অব্যাহত রাখার জন্য। আমার প্রথম ক্লাস ছিল তোমাদের প্রথম বর্ষের শিক্ষার্থীদের জন্য। কোর্সটা ছিল প্রপার্টিজ ম্যাটার, ওয়েভস অ্যান্ড অসিলেশন। আমি পড়েছিলাম অধ্যায় তৃতীয়, পৃষ্ঠটান বা সারফেস টেনশন। আজকে আমার ক্লাস নাম্বার 2। আমরা এই অধ্যায়ের দ্বিতীয় ক্লাসে যাব। এর নাম ছিল সারফেস টেনশন। বা পৃষ্ঠটান। আমরা আমাদের গত ক্লাসে সারফেস টেনশন কি জিনিস তার সংজ্ঞা করেছি, বাস্তবে সারফেস টেনশন কীরকম সেটা আলোচনা করেছি, মাত্রা পড়েছি, একক পড়েছি, এবং এই সারফেস টেনশনের মলিকুলার থিওরি অফ সারফেস টেনশনের আণবিক তত্ত্ব আলোচনা করেছি। আজকে আমরা আলোচনা করব সারফেস এনার্জি বা পৃষ্ঠ শক্তি। পৃষ্ঠ শক্তি আমরা গতকাল আলোচনা করলাম যে তরল পদার্থের মুক্ত তল কি করতে চাই, সব ক্ষেত্রফল বৃদ্ধি করতে গেলে সবসময় ক্ষেত্রফলকে সংকুচিত করতে চাই। তরল পদার্থের মুক্ত তল ক্ষেত্রফলকে সংকুচিত করতে চাই, এটা বাস্তবে দেখলাম। তাহলে তরল পদার্থের মুক্ত তল যদি তার ক্ষেত্রফলকে মুক্ত তলের ক্ষেত্রফল যদি সংকুচিত করতে চাই, আমরা এই মুক্ত তলের ক্ষেত্রফল যদি বৃদ্ধি করতে চাই, তাহলে কি করতে হবে? অবশ্যই কাজ করতে হবে বাইরে থেকে। এই কাজটুকু, এই কাজ এই তরল পদার্থের মুক্ত তলে বিভব শক্তি হিসাবে সঞ্চিত থাকে। আমি কি বললাম যে আমরা যে তরল পদার্থ মুক্ত তলে সাধারণত সে তার ক্ষেত্রফলকে সংকুচিত করতে চায়। এই সংকুচিত করতে চাই তার এগেনিস্টে যদি আমরা ক্ষেত্রফলকে বৃদ্ধি করতে চাই, তাহলে বাইরে থেকে কাজ করতে হয়। এই কাজের সমতুল্য শক্তি সে তার পৃষ্ঠে বিভব শক্তি হিসেবে সঞ্চিত করে রাখে, যেটা কিনা সারফেস এনার্জি বা পৃষ্ঠ শক্তি। পৃষ্ঠ শক্তি আমরা কিভাবে মেজার করব? পৃষ্ঠ শক্তিকে মেজার করতে গেলে আমরা কোনো তরল পদার্থের মুক্ত তলে একক ক্ষেত্রফল বৃদ্ধি করতে যে পরিমাণ কাজ করা হয়, সেই পরিমাণ সেটা দিয়ে আমরা এই সারফেস এনার্জি বা পৃষ্ঠ শক্তিকে পরিমাপ করতে পারি। আমরা এই পৃষ্ঠ শক্তি এখন গাণিতিক রাশিমালা, পৃষ্ঠ শক্তি যে সারফেস টেনশনের সংখ্যামান সমান, তার একটা প্রমাণটা আপনাকে বলি। ধরি আমরা মনে করি আমাদের একটা রেক্ট্যাঙ্গুলার ফ্রেম নিলাম, এ বি ইএফ নিলাম। একটা আয়তাকার ফ্রেম এ বি ইএফ। আয়তাকার ফ্রেমের ভিতরে একটা তার নিলাম আমরা সিডি। এই তারটা এই এই এবং এই বিএফ, এই যে বাহুগুলো আছে, বাহুগুলোর ভিতর দিয়ে ফ্রিকশনলেস, একেবারে ঘর্ষণহীন ভাবে সে মুভ করতে পারে, ইজিলি মুভ করতে পারে। আমরা কি করলাম? আমি বললাম যে আমরা এ বি এফ ই একটা রেক্ট্যাঙ্গুলার আয়তাকার একটা কাঠামো নিলাম। এই কাঠামোর ভিতরে সিটি একটা তার নিলাম, যে সিটি তারটা কিনা এ ই এবং বি এফ এই বাহুর ভিতর দিয়ে সে মুক্তভাবে এবং ফ্রিকশনলেস মানে ঘর্ষণহীনভাবে সে ওঠানামা করতে পারে, এদিকে যেতে পারে। আমার এই ফ্রেমটাকে আমি সাবানের পানিতে ডুবিয়ে দিলাম। যখন এটা উঠাবো তখন স্বাভাবিকভাবে এই এখানে একটা এ বি সি ডি এটুকের ভিতরে একটা সাবান পানির ফ্রেম বা বুদবুদ, যাই বললে এখানে বুদবুদ হবে। সাবান পানির বুদবুদ হবে। তো সাবান পানির বুদবুদের আমরা জানি, সাবান পানির বুদবুদের উপর যে পৃষ্ঠটান থাকে, পৃষ্ঠটানের জন্য সে তার কি ক্ষেত্রফলকে ছোট করতে চাইলে সিডি বাহুটাকে সে ভিতরের দিকে টানবে, যেহেতু তার ক্ষেত্রফলকে ছোট করতে চাইবে। আমরা ধরলাম এই পৃষ্ঠটানের দরুন উদ্বুদ্ধ এই মানে বল এই এর ভিতর দিকে তাকে টানবে, এফ বলে। যদি সিডি বাহুটাকে সাম্য অবস্থায় রাখতে চাই, তাহলে কি করতে হবে? এই এফ বলের সমপরিমাণ বল আমরা বাইরের দিকে প্রযুক্ত করতে হবে।
যদি এফ বলের সমপরিমাণ বল সারফেস টেনশনের উদ্বুদ্ধ বল ভিতর দিকে টানে, আমি তার সমপরিমাণ বল বাইরের দিকে দিয়ে এই সিটি বাহুটাকে আমরা স্টেবল বা সাম্যাবস্থায় রাখতে চাই। তাহলে এ বি সি ডি, এই যে ভিতরে যে রেক্টেঙ্গুলার যে সাবানের ফেনা হলো, সাবানের ফেনার দরুন যে সাবানের ফেনাতে যে পৃষ্ঠ টান থাকে, সারফেস টেনশন থাকে, সারফেস টেনশনের দরুন যে বল অন্তর্মুখী বল ভিতর দিকে কাজ করে, তার সমপরিমাণ বল দ্বারা আমরা তাকে স্টেবল করার জন্য যদি বল দিই এফ, তাহলে সেই উপযুক্ত বল এফ আমরা লিখতে পারি তারপর পৃষ্ঠ টানের বল সিডি তারের উপর পৃষ্ঠ টান জনিত মোট বল এফ ধরলাম আমরা। এফ ইজ ইকুয়াল টু কি বলি আমরা, যদি বাংলা বলি টান গুণ দৈর্ঘ্য। টান গুণ দৈর্ঘ্য। গতকাল আমরা সারফেস টেনশন পরের দিকে আমরা পড়ছিলাম, একটু মুছে ফেলি মুছে ফেলি। আমরা সারফেস টেনশনে বলছিলাম টেনশন ইজ ইকুয়াল টু বলছিলাম এফ বাই এল, মনে আছে? এটা গতকাল এরকম একটা চিত্র আঁকলাম, একটা রেখা ধরছিলাম এরকম, এইটুক দৈর্ঘ্য যদি এল হয় তাহলে তার তরল তলে মুক্তভাবে একক দৈর্ঘ্যে যে পরিমাণ বল তরল স্পর্শ বরাবর উল্লম্বভাবে কাজ করে তাকে আমরা সারফেস টেনশন বলি। টি দ্বারা প্রকাশ, টি ইজ ইকুয়াল টু এফ বাই এল, একক দৈর্ঘ্যে যে পরিমাণ বল সেটা টেনশন। তাহলে আমরা এখন যদি এফ উপযুক্ত বল এফ ইজ ইকুয়াল টু লেখা যায় টি ইনটু এল, তাহলে আমরা সেই এই ক্ষেত্রে এই ফর্মুলাটাকে এখন যদি ইউজ করি, আমার এই সিডি তারের উপর পৃষ্ঠটানজনিত মোট বল এফ হলে এফ ইজ ইকুয়াল টু হবে টান গুণ দৈর্ঘ্য। যেহেতু এই সাবানের যে আমার বাবলটা বা বুদবুদটা দুইটা পৃষ্ঠ, একটা উপরের পৃষ্ঠ থাকে নিচের পৃষ্ঠ থাকে, তো দুই পৃষ্ঠেই মুক্ত তল, উপরের পৃষ্ঠটা মুক্ত তল, নিচের পৃষ্ঠটা মুক্ত তল, তো দুই পৃষ্ঠের জন্য তার দুইটা গুণ হবে। কারণ টু আমরা ধরলাম এই সাবানের সারফেসের টান যদি টি ধরি, সারফেস টেনশন, তাহলে টি আর এবি দৈর্ঘ্যটা আমরা এই বাহুর দৈর্ঘ্য আমরা যে রেক্টেঙ্গুলার ফর্মটা নিলাম সেটা বাহুর দৈর্ঘ্য যদি এল ধরি তাহলে এল 2TL। আমি এবি আমার যে রেক্টেঙ্গুলার বাহু নিয়েছিলাম ABEF, তার এবি বাহুর দৈর্ঘ্য ধরলাম, তাহলে আমার সিডি তারের উপর পৃষ্ঠটানজনিত মোট বল এফ ইজ ইকুয়াল টু হলো 2 ইনটু টান ইনটু দৈর্ঘ্য মানে 2TL। আমরা এটা সম্পূর্ণ। এবার আমাদের মোট বেসিক জিনিস ছিল পৃষ্ঠ শক্তি। পৃষ্ঠ শক্তি আমরা কি বলছিলাম? আমরা বলছিলাম যে একটা তরলের মুক্ত তলকে যদি আমরা ক্ষেত্রফল বৃদ্ধি করি, একক ক্ষেত্রফল বৃদ্ধি করতে যে পরিমাণ কাজ সেটা তার পৃষ্ঠ শক্তি। তাহলে আমার কাজ করতে হবে, দৈর্ঘ্য ক্ষেত্রফল বৃদ্ধি করতে হবে। আমি ক্ষেত্রফল বৃদ্ধি করি কিভাবে? আমার যে সিডি তারটা আছে এটাকে আমি এফ বল দিয়ে বাইরে থেকে বল প্রযুক্ত করে এফ বলে এখান থেকে এক্স পরিমাণ সরণ ঘটাইয়া ইএফ নিয়ে আসলাম। সিডিকে এফ পরিমাণ বল দিয়ে ইএফ অবস্থায় নিয়ে আসলাম এক্স পরিমাণ সরণ ঘটায়। তাহলে মোট কাজ কত হলো? যেহেতু সিডি তারটাকে এখান থেকে সিডি অবস্থান থেকে সরাইয়া ইএফ পজিশনে এক্স দূরত্ব এক্স সরণ ঘটাইলাম, তাহলে মোট কাজ যদি ডাব্লিউ হয়, কিন্তু কাজ ডাব্লিউ ইজ ইকুয়াল টু হবে আবার বল গুণ সরণ, মানে এফ ইন্টু সরণ কত এক্স, এফএক্স। তাহলে এফ এর মান কত পেলাম আমরা? 2t আগে এল এক্স, এটা দিলাম 2 নম্বর সমীকরণ, আর এফ এর মান বসালাম 1 নম্বর সমীকরণ দিলাম। সুতরাং ডাব্লিউ ইজ ইকুয়াল টু হলো 2t lx। এবার আমার পৃষ্ঠ শক্তি মেজার করতে হবে কি বলছিলাম? একক ক্ষেত্রফল বৃদ্ধিতে। আমি কতটুকু ক্ষেত্রফল বৃদ্ধি করলাম? আমার এবি বাহুর দৈর্ঘ্য এল, তাহলে অবশ্যই সিডি বাহুর দৈর্ঘ্য এল হবে, যেহেতু এটা রেক্ট্যাঙ্গুলার ফর্ম আগেই বলছি।
তাহলে সিডি বাহুর দৈর্ঘ্য এল এবং তার সরণ ঘটালাম এক্স। তাহলে এইটুকু ক্ষেত্রফল আমার কত? আমি যে আমার মোট ক্ষেত্রফল বৃদ্ধি কত হলো? মোট ক্ষেত্রফল বৃদ্ধি এল দৈর্ঘ্য বস্তু এক্স, তাহলে কত হবে? এল এক্স। আমার মোট ক্ষেত্রফল বৃদ্ধি হলো এল এক্স। যেহেতু পৃষ্ঠ দুইটা, তাহলে মোট ক্ষেত্রফল বৃদ্ধি 2lx। উপরে পৃষ্ঠ ক্ষেত্রফল বৃদ্ধি করলাম, নিচের পৃষ্ঠ ক্ষেত্রফল বৃদ্ধি করলাম, মোট ক্ষেত্রফল বৃদ্ধি হবে 2lx। এবার তাহলে আমার 2lx ক্ষেত্রফল বৃদ্ধি করতে যদি আমার কাজ হয় w, তাহলে একক ক্ষেত্রফল বৃদ্ধি করে নিলাম। আমার এই মোট ক্ষেত্রফল বৃদ্ধিতে কাজ হলো w। তাহলে w 2lx পরিমাণ ক্ষেত্রফল বৃদ্ধিতে কাজ w। সুতরাং একক পরিমাণ ক্ষেত্রফল বৃদ্ধিতে কাজ w/2lx, তাই না? তাই যদি হয় তাহলে আমি কি বলছিলাম যে একক পরিমাণ ক্ষেত্রফল বৃদ্ধিতে যে পরিমাণ কাজ সেটাই তার পৃষ্ঠ শক্তি। তাহলে আমরা সুতরাং পৃষ্ঠ শক্তি বা একক ক্ষেত্রফল বৃদ্ধিতে কৃত কাজ বা পৃষ্ঠ শক্তি সাধারণত ই দ্বারা প্রকাশ করি, ই ইজ ইকুয়াল টু মোট কাজ হলো আমার w, একক ক্ষেত্রফল বৃদ্ধিতে 2lx। w মান এখানে ছিল 2tlx। আগের সমীকরণ থেকে আমরা দেখলাম যে w ইকুয়াল ছিল 2tlx, এটা সমীকরণ 2 নম্বর। আর নিচে 2lx ইজ ইকুয়াল টু 2lx কাটা, সুতরাং ই ইজ ইকুয়াল টু কি লেখা যাবে? t ইজ ইকুয়াল টু t। এর মানে কি? এর মানে হলো একক ক্ষেত্রফল বৃদ্ধিতে কৃত কাজ বা পৃষ্ঠ শক্তি তার সারফেস টেনশন বা পৃষ্ঠ টানের সমান। কিসের সমান? সাংখ্যিক মান, সংখ্যাগত মানের সমান, ডাইমেনশনের সমান। কারণ এখানে এসে পৃষ্ঠ শক্তি এসে এনার্জি, এর পাশে টেনশন এসে টান এসে f ইজ ইকুয়াল, আমরা t ইজ ইকুয়াল টু দেখলাম f/l, অর্থাৎ এক বল একক দৈর্ঘ্যে বল টেনশন। তাহলে এটা এসে একক ক্ষেত্রফলে সঞ্চিত শক্তি বা কাজ। তাহলে এটা কাজের ডাইমেনশন, এটা একক দৈর্ঘ্যে বলের ডাইমেনশন। সুতরাং ডাইমেনশন ভিন্ন কিন্তু তাদের সাংখ্যিক মান সমান। অনেক সময় কোশ্চেন এরকম আসে যে দেখাও যে পৃষ্ঠ শক্তি তার সারফেস টেনশনের সাংখ্যিক মান সমান, তখন তোমাদের এই প্রমাণটা করে দেবো। এটা ক্লিয়ার? এবার আসো আমরা পড়ি বাবল স্যুটের ক্ষেত্রে। ক্লাস 2 ছিল, আমরা পড়ি বুদবুদ, সাবান বুদবুদ, আর অবশ্যই সাবান বুদবুদ হবে। সাবান বুদবুদ ভিতরে অতিরিক্ত চাপ, এক্সেস প্রেসার inside a bubble soup. Excess pressure inside a bubble. সাবান বুদবুদের ভিতরে অতিরিক্ত চাপ, এটা আমাদের একটা কমন। আজকে আমরা এটা দেশ তো সাবান বুদবুদ আমরা সবাই চিনি, তাই না? আমরা অ্যাভেলেবেল এটা কাজ করি, আমরা কাপড় কাচতে গেলে সাবান বুদবুদ তৈরি হয়। এটা দেখে না এরকম কেউ নাই, ইভেন দ্যাট না দেখাটাই অকল্পনীয় ব্যাপার। সাবান বুদবুদ আমরা কিরকম, ধরো একটা
অর্ধাংশ নিলাম, সাবান বুদবুদ অর্ধাংশ, ভূমিতে লেগে রইল আর তার উপরে অংশ এই এই একটা সাবান বুদবুদ, তার নিচের অংশটা হচ্ছে এ বি সি দিয়েছে গোলাকার ভূমিতে লেগে আছে, অর্ধাংশ নিলাম। আসলে সাবান বুদবুদটা কিভাবে তৈরি হয়? প্রথমে সে সাবান বুদবুদ তৈরি হয়েছে সাবানের যে বাইরের যে আবরণটা, যেটা ফিল্ম বলি, ফিল্মের ভিতরে যদি বায়ু ঢুকে, আবদ্ধ বায়ুটা যদি আবদ্ধ হয়ে যায়, তখন সে অতিরিক্ত চাপ দিয়ে সে কি করে প্রসারিত হওয়ার চেষ্টা করে। সে বায়ুমণ্ডল থেকে বাইরের যে বায়ুমণ্ডল আছে, বায়ুমণ্ডল থেকে যদি ভিতরে অতিরিক্ত চাপ, ভিতরে যে বায়ুটা আবদ্ধ করে যদি চাপ বেড়ে যায়, তখন সে প্রসারিত হওয়ার চেষ্টা করে। সে প্রসারিত হইতে থাকলে তো হইতেই থাকতো, তাই না? সে তাকে থামিয়ে দেয়। কে থামিয়ে দেয়? এই সাবানের আবার যে সারফেস বা পৃষ্ঠ বা আমরা যেটাকে বলি ফিল্ম, উপরে যে ফিল্মটার আবার কি আছে, সারফেস টেনশন, পৃষ্ঠটান আছে। এই পৃষ্ঠটানের কারণে এটা থেমে যায়। কীভাবে থেমে যায় আমি বলি, যখন এই সাবানের ভিতরে আবদ্ধ বায়ু ঢুকলো, আবদ্ধ বায়ুটা উপরের দিকে একটা ঊর্ধ্বমুখী চাপ করে, ঊর্ধ্বমুখী চাপ দিলাম F1, যে বায়ুটা আবদ্ধ হয়ে গেল, আবদ্ধ বায়ুটা বায়ুমণ্ডলের থেকে বেশি ভিতরে চাপ থাকায় সে উপরে দিকে একটা ঊর্ধ্বমুখী বল ক্রিয়া করে F1, যেটার কারণে সে প্রসারিত হয়। এরকম সে যদি প্রসারিত হয়, ঊর্ধ্বমুখী বল F1 ক্রিয়া করে, তাহলে এই সারফেসটার, এই সাবানের সারফেসটার একটা সারফেস টেনশন বলছিলাম আমি, জগসী পৃষ্ঠের পৃষ্ঠটান থেকে, পৃষ্ঠটানের কাজ কি, টান রেখে তার ক্ষেত্রফলকে সংকুচিত করতে চায়। তাকে যখন তার ক্ষেত্রফল যখন সে বাড়াতে চায় ভিতরের বায়ুটা, তাহলে সে তার ক্ষেত্রফলকে সংকুচিত করতে চায়। সংকুচিত করতে যাওয়ার কারণে এই বলের এগেনিস্টে বিপরীত দিকে একটা F2 মান বল প্রয়োগ করে। সাম্য অবস্থায় F1 F2 সমান থাকে। এর F1 বল এবং এর সারফেসের জন্য উদ্ভূত F2 বল সমান হইলেই এটা এরকম বাবুল আকৃতির হয়। আমরা একটা চিত্রে একটা বাবুল আঁকলাম, বাবুলের অর্ধাংশ আঁকলাম। আমরা অর্ধাংশের সাম্য অবস্থা নিয়ে কাজ করবো। একটা বাবুলের নিচের অংশটা হচ্ছে এ বি সি ডি, একটা অনুভূমিক আর ব্যাসার্ধে, আমরা যদি এখানে যদি 0 ধরি, এটা হচ্ছে আর ব্যাসার্ধে এটা অনুভূমিক তল, আর এ ই সিরিজ আমাদের সেই সাবানের বুদবুদটা। এখন সাবানের বুদবুদের ভিতরে অতিরিক্ত চাপের দরুন ঊর্ধ্বমুখী বল যদি F1 হয়, তাহলে আমরা বলতে পারি এ বি সি ডি বৃত্তাকার তলে, বৃত্তাকার আর ব্যাসার্ধে বৃত্তাকার তলে উপর প্রযুক্ত বল F1 সমান কি হবে? আমরা আমাদের যে সাবানের বুদবুদ নিলাম, বুদবুদের ভিতরে যে বায়ু আবদ্ধ হয়েছে, এই আবদ্ধ বায়ুর জন্য যদি অতিরিক্ত চাপকে আমরা পি দ্বারা প্রকাশ করি, বললাম এটা অতিরিক্ত চাপ, স্মল পি, ছোট হাতের পি। প্রযুক্ত বল অতিরিক্ত চাপ গুণ বৃত্তাকার ক্ষেত্রফল। আমি বললাম যে আমার বাবুলের ভিতরে অতিরিক্ত চাপকে আমি পি দ্বারা মেজার করলাম, পি ইন্টু বৃত্তাকার ক্ষেত্রফল। এই বৃত্তাকার ক্ষেত্রটার উপরেই এই বাবলটা F1 চাপটা উপরের দিকে যাচ্ছে, কিন্তু আটকে রাখছে এই সারফেসটা ক্ষেত্রফল কত? আর ব্যাসার্ধের এ বি সি ডি বৃত্তের ক্ষেত্রফল হইছে পাই আর স্কয়ার, F1 সমান পাই আর স্কয়ার। অনেকে বলতে পারে, স্যার এ বি সি ডি বৃত্তাকার তলের উপর প্রযুক্ত বলে F1 সমান অতিরিক্ত চাপ ইনটু বৃত্তাকার ক্ষেত্রফল কিভাবে বললেন? আমরা এটা কিন্তু পড়ে আসছি, আমরা হয়তো আমার মাথায় এই মুক্তি কাজ করে না। আমরা পড়ছি না P is equal to F by A, স্ট্যান্ডে পড়ছি, ইন্টারমিডিয়েট পড়ে আসছি, মানে কি প্রেসার ফোর্স বাই এরিয়া, একক ক্ষেত্রফলের উপর প্রযুক্ত বলকে আমরা চাপ বলি। তাহলে F is equal to কি হয়? P into A, অর্থাৎ ফোর্স হয় প্রেসার ইন্টু এরিয়া। আমি সেই কাজটি করছি যে এই ভিতরে যে আবদ্ধ বায়ু যদি ঊর্ধ্বমুখী বল F1 হয়, তাহলে প্রযুক্ত বল বলছি F1 is equal to এই যে চাপ ইন্টু বৃত্তাকার ক্ষেত্রে, যেহেতু এই বৃত্তাকার ক্ষেত্রের উপরে চাপটা দিয়ে যাচ্ছে, বৃত্তাকার ক্ষেত্রে বলেছি পাই, যেহেতু আর ব্যাসার্ধের আমি বলছিলাম আর ব্যাসার্ধের পাই আর স্কয়ার। এক নম্বর সমীকরণ দেওয়া। এবার
এই F1 ফোর্সটাকে উপরের দিকে কাজ করতেছে, তাই না? F1 ফোর্সটা যেহেতু সে সুপ বাবল হিসাবে স্টেবল অবস্থায় আছে, সাম্য অবস্থায় আছে, তাহলে অবশ্যই F1 বলের বিরুদ্ধে নিচের দিকে একটা বল কাজ করতেছে। কে কাজ করতেছে? এটা এই সারফেসটা, অর্থাৎ বাবল সুপ বা আমাদের সাবানের বুদবুদের যে পৃষ্ঠের যে পৃষ্ঠ টানের দরুন উদ্বুদ্ধ বল আমরা বলতে পারি পৃষ্ঠ টানের দরুন উদ্বুদ্ধ, পৃষ্ঠ টানের দরুন বল F2 হলে F2 অবশ্যই F1 কে বাধা দেওয়ার জন্য নিচে দিকে হবে কাজ করবে। F2 সমান কত? পৃষ্ঠটানের ধরুন আমরা জানি F = পৃষ্ঠটানের ক্ষেত্রে আমরা জানি F = 2TL, এটা আমরা আগের ক্লাসে পড়েছি। এই ক্ষেত্রে আমরা লিখতে পারি 2 কেন? এই যেহেতু সাবানের বুদবুদটার দুইটা তল, উপরের দিকে তল একটা নিচের তল, দুইটা তলের জন্য 2, দুইটা বুদবুদের দুইটা পৃষ্ঠ থাকে, সেখানে 2 টান, তাহলে সাবানের পৃষ্ঠের সারফেস টেনশনের টান যদি T হয়, T L হচ্ছে দৈর্ঘ্য। L ছিল আমরা যখন এরকম একটা নিলাম, এটা লিকুইডের উপর একটা লেখা কল্পনা করলাম, লেখা বড় লেখার দৈর্ঘ্য ছিল L। এই ক্ষেত্রে আমার লেখা কিন্তু এরকম সরল না, আমার রেখা কে কাজ করতেছে? আমার বাবলটা গোলাকার। আমি যদি 3 ডাইমেনশনাল দেখাতে পারতেছি না, 2 ডাইমেনশনাল, বাবলটা এরকম গোলাকার। তো বাবলটার উপরের দিকে যখন কাজ করে F1, নিচের দিকে তার F2 বরাবর কে কাজ করে? প্রত্যেকটা এইটুক জায়গায় এই যে তার এই পরিধি বরাবর প্রত্যেকটা বিন্দুতে তার কাজ করে। তাহলে তার দৈর্ঘ্য এবার এখানে ছিল L, এখানে তার পরিধির দিকে কত? আর ব্যাসার্ধের বৃত্তের পরিধি টুয়াইস পাই। এই ক্ষেত্রে হবে L এর পরিবর্তে হবে আর ব্যাসার্ধের বৃত্তের পরিধি টুয়াইস পাই আর। আগে আমি L ধরছিলাম টেনশনের ক্ষেত্রে, আমরা যখন সারফেস টেনশন সংজ্ঞা পড়েছিলাম যে সারফেস এনার্জি পড়েছি, কিন্তু এই ক্ষেত্রে এই বাবলের দৈর্ঘ্য হবে তার আর ব্যাসার্ধের বাবলের পরিধি টুয়াইস পাই আর। সুতরাং F2 = হবে 4 পাই আর টি। এটা দিলাম আমরা 2 নম্বর সমীকরণ। এখন আমি বলছিলাম যে এই বাবলটাকে যদি স্টেবল থাকতে হয়, স্টেবল যদি না থাকলে কি হয়? স্টেবল না হলে কি হবে? যদি F1 বেশি হয়, তার সারফেস টেনশনের F2 এর বলের থেকে বেশি, তাহলে তো সে তাকে ছিদ্র করে চলে যাবে, তখন তার বাবল থাকবেই না। বাবল থাকতে গেলে অবশ্যই তার ঊর্ধ্বমুখী বল এবং নিম্নমুখী বল দুইটা সমান থাকতে হবে। সাম্য অবস্থা থাকলে তার বাবল থাকবে। কারণ আমরা বলতে পারি সাম্য অবস্থা যখন বাবল তারাদের ছিল, সাম্য অবস্থায় আমরা জানি ঊর্ধ্বমুখী বল = নিম্নমুখী বল। ঊর্ধ্বমুখী বল তৈরি করলো এই বাবলের ভিতরে যে অতিরিক্ত বায়ু আটকা পড়ছে, বায়ুটা ঊর্ধ্বমুখী চাপের দরুন সৃষ্ট বল, আর F2 তৈরি করছে এই বাবলের সারফেসের যে সারফেস টেনশনের দরুন উদ্বুদ্ধ নিম্নমুখী বল F2। কিন্তু আমরা সাম্য অবস্থায় এই দুইটা বল অবশ্যই সমান, F1 = F2 বা F1 এর মান আমরা পাইলাম সমীকরণ 1 থেকে P পাই আর স্কয়ার সমান F2 এর মান আমরা পাইলাম 4 পাই আর টি। আমার তো দরকার অতিরিক্ত চাপের রাশিমালা। আমার হেডলাইনে ছিল সাবান বুদবুদের দরুন অতিরিক্ত চাপের রাশিমালা। তো অতিরিক্ত চাপ কত ধরলাম আমরা? পি। আমরা কি বেশি পি রাখি, পাই কাটা যায়, পাই কাটা থাকে, পি = লেখা যাবে পি এর সাথে গুণ আছে আর স্কয়ার নিচে যাবে, উপর আছে 4 আর টি। এখানে আর সুতরাং পি = আর কেটে দিই 4t বাই একটা নিচে আসে 4t। আমাদের রাশিমালা এটা, অর্থাৎ এটি সে সাবান বুদবুদের দরুন অতিরিক্ত চাপের রাশিমালা P = 4t বাই r। এখন 4 তো একটা নিউমেরিক্যাল ভ্যালু, এটা কনস্ট্যান্ট। এখন নির্দিষ্ট বাবলের যে সারফেস থাকে, সারফেস টেনশন যদি নির্দিষ্ট হয়, তাহলে 4 ও একটা নিউমেরিক্যাল ভ্যালু কনস্ট্যান্ট। টিটা যদি নির্দিষ্ট মানের, যদি নির্দিষ্ট সারফেসে যদি টি নির্দিষ্ট হয়, তাহলে এটা কনস্ট্যান্ট। তাহলে আমরা বলতে পারি, তাহলে কি বলা যাবে? বলা যাবে কোনো বাবলের ভিতরের অতিরিক্ত চাপ তার বাবলের ব্যাসার্ধের ব্যস্তানুপাতিক। ব্যাসার্ধটা যত বড় হবে, ব্যাসের ভিতর অতিরিক্ত চাপ তত কম হবে। ব্যাসার্ধ যত কম হবে, ভিতরে অতিরিক্ত চাপ তত বেশি হবে।
এখন আমি মনে করি আমরা যে বায়ুমণ্ডল, এই বায়ুমণ্ডল আছে, এই বায়ুমণ্ডলের চাপ ক্যাপিটাল পি। এই বাবলটা সাবানের যে বুদবুদটা যে পরিবেশে ছিল, যে এনভায়রনমেন্ট ছিল, তার এনভায়রনমেন্টের বায়ুমণ্ডলীয় চাপ যদি ক্যাপিটাল পি হয়, তাহলে এই সুপ বাবলটার ভিতরে মোট চাপ কত? বুদবুদের মোট চাপ হবে বায়ুমণ্ডলীয় চাপ প্লাস তার ভিতরে অতিরিক্ত চাপ। এই ক্যাপিটাল পি হইছে বায়ুমণ্ডলের চাপ, আর স্মল পি হইছে তার ভিতরে অতিরিক্ত চাপ। আমরা ক্যাপিটাল পি প্লাস স্মল পির মান পাই 4p/r। এটা হইল আমার মোট চাপের রাশিমালা। একটা বুদবুদে সাবান বুদবুদে অতিরিক্ত চাপও পাইলাম এবং সাবান বুদবুদের মোট চাপের রাশিমালা হলো। আশা করি আমার শিক্ষার্থীরা তোমরা বুঝতে পেরেছ। বাসায় গিয়ে মানে এটা দেখে, আমার এই লেকচারটা দেখার সাথে সাথে বইটাও খুলবা, বই খুলে এটা পড়ে নেওয়ার চেষ্টা করবা। আমরা নেক্সট ক্লাসে চেষ্টা করব সরু কার্ভের জন্য অতিরিক্ত চাপের রাশিমালা। তোমরা ভালো থেকো, আর আমরা আমাদের এই অনলাইন ক্লাস অব্যাহত রাখবো। আশা করি তোমরা অনলাইন ক্লাসে উপকৃত হবা। করোনাকালীন আমাদের যে এই মহা দুর্যোগ যাচ্ছে, আমরা দুর্যোগ থেকে অতি শীঘ্রই আশা করি আল্লাহ ইচ্ছায় আমরা পরিত্রাণ পাবো। আমরা আবার আমাদের প্রাণের ক্যাম্পাসে ফিরে যাব। যতদিন না পর্যন্ত এই অবস্থার উন্নতি হচ্ছে, ততদিন আমাদের এই ভার্চুয়াল ক্লাস অব্যাহত থাকবে। ভার্চুয়াল ক্লাসে কিছু সীমাবদ্ধতা আছে, আসলে এখানে ইন্টারাকশনটা তো কম হয়। আমি আগেই বলছি যে ওয়ান ওয়ে ব্যাপার। এখানে তোমাদের সাথে আসলে আমার যে ক্লাস স্টাইল ইন্টারেক্টিভ, আমি তোমাদের থেকে শুনি, তোমরা আমার কাছ থেকে শুনো। সেক্ষেত্রে ব্যত্যয় ঘটছে। এই অবস্থা বেশি দিন থাকবে না ইনশাল্লাহ, সব পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে। আমরা আমাদের কার্যক্রম এইভাবে চালিয়ে যাব। ভালো থেকো, ধন্যবাদ তোমাদের।